নমস্কার, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন মিনাতুন নাহার ম্যাম। ম্যাম, আমরা দেখলাম ধনধন্য অডিটোরিয়াম থেকে মুখ্যমন্ত্রী বৈঠক করলেন চিকিৎসকদের সঙ্গে, সেখানে কিছু বিষয় উঠে এলো। বলছেন যে বাম আমলে প্রতিমন্ত্রী দিয়ে স্বাস্থ্য দপ্তর দেখা হতো, উনি আসার পর নাকি স্বাস্থ্য ব্যবস্থা অনেক উন্নত হয়েছে, একের পর এক নজিরবিহীন ঘটনা ঘটেছে। আমি বলছি যে আপনি দীর্ঘদিন এই পশ্চিমবঙ্গের নাগরিক, তো বাম আমলের স্বাস্থ্য ব্যবস্থা ঠিক কেমন ছিল? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর ঠিক কতটা উন্নত হলো? এই রাজ্যের যারা জনগণ তারাই ভালো বলতে পারবেন, কিন্তু আমি নিজে বাম আমল খুব আমি বলতে ভালোবাসি না। আমার নিজের মনে হয় ওটা ছিল সিপিআইএম নামক একটি দলের ব্যবস্থা, শাসন ব্যবস্থা দীর্ঘ 34 বছরের। আর বর্তমান হলো তৃণমূল শাসক দলীয় ব্যবস্থা। তো দুটোর মধ্যে তুলনা করার কোনো সুযোগ আছে বলে আমার মনে হয় না, কারণ আগের যে ব্যবস্থাপনা দীর্ঘসূত্রী হয়েছিল এবং সেক্ষেত্রে এতখানি অবনতি দেখা যায়নি। কেউ হয়তো বলতে পারে উনি বাম ঘেঁষা মানুষ বা বাম সমর্থক মানুষ বা বামপন্থী মানুষ বলেই কথা বলছেন, একেবারেই না। সমস্ত হাসপাতালগুলো নিষ্ক্রিয় হয়ে গেছে, সরকারি হাসপাতালগুলো। চিকিৎসার নামে কিছুই হচ্ছে না, এমন অবস্থা হয়নি। আর যেটা হয়নি বাম আমলে, ধীরে 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 অনেক কিছুই অবনতির দিকে যাচ্ছিল। বিশেষ করে আমার যেটা পর্যবেক্ষণ সেটা হলো সিপিআইএম আমলে এরা মধ্যবিত্ত শ্রেণীদের প্রতি খুব নজর রেখেছিলেন। মধ্যবিত্ত শিক্ষিত শ্রেণী, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে যারা নিযুক্ত হতেন, তাদের প্রতি এদের নজরদারি ছিল। স্বাস্থ্য ব্যবস্থাকে অবনত করা এবং তার মাধ্যমে লাভবান হওয়া, সেরকম কিছু আমার নজরে পড়েনি। অন্তত সবাই, তখনও তালে তুমুল বিক্ষোভ হতো, সেরকম কিছু দেখিনি। কিন্তু শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে একটা ব্যাপার ওরা করেছিলেন, সেটা হচ্ছে শিক্ষক নিযুক্ত হতেন যারা স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে, তাদের উপরে ওদের এক ধরনের নিয়ন্ত্রণ ছিল। তারা সকলেই, প্রায় সকলেই, আমাদের সময়টা বাদ দিয়ে আমরা যখন নিযুক্ত হয়েছি তার অনেক পর থেকে এটা আমরা লক্ষ্য করেছি। কিন্তু তার মানে এই নয়, এটাও লক্ষ্য করেছি, তার মানে এই নয় যে শিক্ষা ব্যবস্থার পতন ঘটেছে, দুর্নীতি হয়েছে, সেটা হয়নি। এইটুকু কেবল দেখেছি যারা ওদের মাধ্যমে নিযুক্ত হয়েছে তারা তাদের যত না কাজকর্মের দিকে ঝোঁক ছিল, তার থেকে বেশি দলীয় কাজকর্মের দিকেই তাদের ঝোঁকটা বেশি ছিল, সেদিকেই তাদের প্রবণতাটা বেশি ছিল। শিক্ষা দেওয়া, শিক্ষা ব্যবস্থার উন্নতি করা, নিজেদের সেক্ষেত্রে নিষ্ঠ হওয়া, কর্মনিষ্ঠ হওয়া, সেদিকে তাদের খুব একটা নজর ছিল না। এই অবনতিটা ঘটেছিল স্বাস্থ্যক্ষেত্রে। আমার মনে হয় এখন যেটা ঘটেছে, বিশেষ করে আর.জি. কর নামক সরকারি হাসপাতালের এই বীভৎস ঘটনার পরেই আমরা যা লক্ষ্য করছি, সরকারের অবস্থান এবং সরকারের অ্যাটিচিউড, প্রবণতা, এটাকে সম্পূর্ণ অস্বীকার করা, এবং তারপরে মানুষের দৃষ্টি গেছে যে সরকারি স্বাস্থ্য ব্যবস্থা কোথায় পৌঁছেছে, কতখানি মানুষের কাছে বিনা পয়সায় সরকারি স্বাস্থ্য ব্যবস্থা মানে খুবই কম খরচে অথবা বিনা পয়সায় চিকিৎসা পরিষেবা পাওয়া। এবং আর একটা কথাও সত্য, শিক্ষিত, অশিক্ষিত, ধনী, দরিদ্র নির্বিশেষে সব অসুস্থ মানুষের পরিষেবা পাওয়া, এটা সরকারি হাসপাতালে প্রয়োজন। পরিষেবা দেওয়া সরকারি হাসপাতালগুলোর থেকে সেই ব্যবস্থাপনা চালু রাখা এবং সরকার সেদিকে সতর্ক থাকবে যেন সেই ব্যবস্থায় কোনো রকম ঘাটতি না ঘটে দেখা। সেটা এই আমলে চূড়ান্ত, বর্তমান আমলে চূড়ান্ত অধঃপতিত হয়েছে। এবং তার উপরে হাসপাতাল, সরকারি হাসপাতালকে নানা ধরনের দুর্নীতি,
অপরাধ কাণ্ড সেসবের আখড়া বানানো হয়েছে। সুতরাং তুলনা চলে না, তুলনা করা যাবে না, তুলনা করার মতন জায়গায় নেই। এরা ক্ষমতা পেয়ে ক্ষমতার চূড়ান্ত অপব্যবহার যে করছে তার চূড়ান্ত প্রমাণ হলো সরকারি হাসপাতালগুলি। কিন্তু ম্যাম আমরা দেখলাম যে বেতন বৃদ্ধি করা হলো, বিরোধীরা বলছে যে ডাক্তারদের মুখ বন্ধ করার জন্য এই বেতন বৃদ্ধি, কিন্তু ডক্টররা বলছে যে সেখানে মানে নির্বাচনের কথা কোথাও নেই, স্বচ্ছ নিয়োগের কথা কোথাও নেই, নিরাপত্তা ব্যবস্থা। আলটিমেটলি আমাদের আন্দোলনের যে দাবিগুলো ছিল, আমরা তো বেতন বৃদ্ধির জন্য আন্দোলন করিনি, তার সঙ্গে একটা সিস্টেম চেঞ্জেরও আন্দোলন করেছিলাম, সেই কথাগুলো কোথাও গিয়ে নেই। সেখানে শাসক দল যুক্তি দিচ্ছে যে সরকার কখন কি করবে সেটা কি মানে ডক্টররা ঠিক করে দেবে। একেবারে স্পষ্ট উত্তর দিচ্ছি। সরকার চিকিৎসকরা কি উত্তর দিয়েছেন আমার জানা নেই, কিন্তু চিকিৎসকদের এই যে একটা বিপ্লবাত্মক ব্যবস্থাপনা, বিদ্রোহের ব্যবস্থাপনা, অভিযোগের আঙুল তোলা সরকারের দিকে জুনিয়র চিকিৎসকরা এবং সঙ্গে সিনিয়র চিকিৎসকরা তাদেরকে সহযোগিতা করেছেন। সেক্ষেত্রে আমি পুরো মাত্রায় বিষয়গুলো লক্ষ্য করেছি। খুবই সত্য কথা যদি বলে থাকেন, আমার জানা নেই ওরা কি বলেছেন, কি যদি বলে থাকেন খুবই ঠিকঠাক কথা বলেছেন। আজকে গতকাল যেটা করলেন পশ্চিমবঙ্গের তথাকথিত মুখ্যমন্ত্রী, আসলে শাসক দলনেত্রী, তিনি যেটা করলেন আমার মনে হয় মোক্ষম ভুল চাল দিলেন। দলীয় রাজনীতির একটা চাল তিনি দিতে চেয়েছিলেন, যে এদেরকে প্রথমে করেছিলেন ওই আরজিকর কাণ্ডটা যাতে চাপা পড়ে যায়, তার জন্যে শুধু প্রথম প্রচেষ্টা করেছিলেন যে একজনকে আসামি বানিয়ে তার নিদানও দিয়েছিলেন শাস্তি, নিজেই রাস্তায় নেমেছিলেন অভিযোগ জানাতে, আন্দোলন করতে। এটা তার প্রথম পদক্ষেপ। দ্বিতীয় পদক্ষেপ হলো জুনিয়র ডাক্তারদের উপরে, ডাক্তার যারা বিভিন্ন পেশায় কিছুটা নিযুক্ত রয়েছেন, পড়াশোনার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে নিযুক্ত রয়েছেন, তাদের উপর দমন পীড়ন নামিয়ে এনেছিলেন। তারপরের পদক্ষেপ দেখলেন যখন দমন পীড়ন ইত্যাদির ক্ষেত্রে কিছুতেই মানুষের আন্দোলন থামানো যাচ্ছে না, মানুষের মুখ বন্ধ করা যাচ্ছে না রাজ্যবাসীর, তখন তিনি গতকাল যে অবস্থানটি গ্রহণ করলেন, সেই অবস্থানটি না দেখলে বিশ্বাস করা যায় না যে মানুষের এতখানি নৈতিক অধঃপতন হতে পারে। আমি নৈতিক অধঃপতন কথাটা বললাম, তিনি থাকেন রাজনৈতিক অবস্থানে, তিনি থাকেন ক্ষমতা লাভের অবস্থানে, তিনি থাকেন অর্থনৈতিক অবস্থানটা বোঝেন, সেরকম অবস্থানে থাকেন। কিন্তু নৈতিক অবস্থান বলে মানুষের জীবনে একটা ব্যাপার আছে যেটা তিনি বোঝেন না, অথবা সেই দিক বোঝবার মতন বোধ তার নেই। তিনি নৈতিকভাবে চূড়ান্ত নিজেকে অপদস্থ করলেন সকলের কাছে, কারণ তার একটাই উদ্দেশ্য ছিল ডাক্তারদের প্রতিবাদ আন্দোলন, যেটাকে কিছুতেই দাউ দাউ করে জ্বলে উঠেছিল, সেটা ধিকি ধিকি চলছিল, এখনও পর্যন্ত চলছিল, সেটাকে তিনি বন্ধ করার জন্যে, প্রতিবাদ আন্দোলনটা বন্ধ করার জন্যে লোভ নামক প্রবৃত্তিকে তিনি ব্যবহার করেছেন। লোভের প্রবৃত্তি ডাক্তারদের মধ্যে উস্কিয়ে দিতে চেয়েছেন। 10,000 টাকার বেতন বৃদ্ধি এবং নানা ধরনের স্বাস্থ্যক্ষেত্রে তিনি যে কত কী করেছেন, স্বাস্থ্য সাথী করেছেন, লাখো লাখো মানুষের তাতে উপকার হয়েছে, 9 কোটি মানুষের উপকার হয়েছে, এরকমও দাবি করেছেন। স্বাস্থ্যক্ষেত্রে প্রচুর সরকারি বেসরকারি হাসপাতালও হয়েছে, সে তেমন দাবি করেছেন। যে কটি কথা বলেছেন গতকাল তিনি, এই কি ধনধান্য নাকি এসব, হ্যাঁ এসব ব্যাপারে তার বিদ্যে অনেক বেশি, আমরা তো বুঝতে পারি না এই ব্যাপারে বিদ্যে নিয়ে আমরা কি করব। মুখ্যমন্ত্রীর এত বিদ্যে থাকলে তো মুশকিল। তার যথাযথ অবস্থানটা, নৈতিক অবস্থানটা ঠিকঠাক হওয়া উচিত। মিথ্যা কথা বলেছেন, কালকে যে কথাগুলো বলেছেন প্রতিটি কথাই মিথ্যা বলেছেন, প্রতিটি কথাই হলো নিজের ঢাক নিজে পেটানো বলে একটা কথা আছে। উনি নিজের ঢাক নিজে পিটিয়েছেন, সত্যাসত্য বিবেচনা করেননি। আজকে খুব প্রয়োজন ডাক্তারদের প্রতিবাদকে প্রশমিত করা,
তাদের প্রতিবাদকে উল্টো ধারায় বইয়ে দেওয়া, তাদের মধ্যে লোভ, অর্থের কামনা উস্কিয়ে দেওয়া। তিনি নিজে অর্থ কামনার বশীভূত একজন, অর্থলোভের বশীভূত একজন মানুষ। তাই তিনি আর্থিক দিকটাই দেখেছেন, তাদেরকে অর্থলোভ দেখিয়ে বশীভূত করার চেষ্টা করেছেন। এটা অত্যন্ত নিন্দনীয় এবং ধিক্কারযোগ্য। একজন মুখ্যমন্ত্রী এমনটি করতে পারেন বলে আমাদের জানা নেই। মিথ্যাচার করেছেন। সমস্ত দিক থেকে কালকের অধিবেশনটা আমার তো মনে হয় এতটুকু নৈতিক বোধ যেসব মানুষের আছে, তারা বলবেন ছি কথাটাই ব্যবহার করবেন, যে এত প্রকাশ্যে নিজেকে এত নিচে নামানো যায়, এটা অবিশ্বাস্য। তিনি সেই কাজটি করেছেন। লোভের বশীভূত করা কাউকে করে তাকে তাদের নিজেদের অনুগত করা অত্যন্ত, মানুষের তো নৈতিক জীবন বলে একটা জীবন আছে, মানুষ তাহলে আর মানুষ থাকে না। এই কাজটি তিনি কালকে করেছেন বলে আমার মনে হয়েছে।